আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে মার্কেট বন্ধ। আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্থিক খাতগুলা নতুন ডাকাতের কবলে পড়ছে কিনা এটা ভাববার সময় এসে গেছে। অনেকগুলা ঘটনা ঘটে গেছে এর মধ্যে, এই ছুটির মধ্যেই। এর আগেও ঘটছে আর এই ছুটির মধ্যেও ঘটেছে। তো আমি এই বিষয়ে একটু কথা বলবো। আমি আর্থিক খাতের দুইজন ব্যক্তি, রাশেদ মাকসুদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর ডক্টর সালাউদ্দিনকে আমি নিয়ে আসি নাই, তা ওনার ব্যাপারে কিছু বলতে হবে। যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এম মনসুর সাহেব, ওনাকে নিয়ে গতকালকে ওনার প্রায় সবগুলা নিউজ পোর্টালে আসছে, আমিও ভিডিও দিয়েছিলাম। ওনার মেয়ে দুবাইতে 45 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে, কিনতেই পারে, টাকা থাকলে দুবাইতে কেন, আমেরিকাতেও কিনবে, সেটা সমস্যা নাই। কিন্তু উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে কেন, আগে নয় কেন, এটা একটা বিষয়। উনি কিন্তু এটা ব্যাখ্যা দিয়েছে যে এর সাথে ওনার কোনো সম্পর্ক নাই। এরকম বিগত সরকারের লোকজনও কিন্তু ব্যাখ্যা দিয়েছিল তাদের সাথে কোনো সম্পর্ক নাই দুর্নীতির, তারা অনেক ফেরেস্তা, পরে সব পালাই গেছে। তো ওনারা যদি সংস্কার, মানে এই সরকার তো শুধু সংস্কারের কথা বলে, সংস্কার নিয়ে আসছে, এই সংস্কার সেই সংস্কার ওই সংস্কার, আইনের শাসনে বিশ্বাস। আচ্ছা, আপনাদের মনে থাকার কথা, উনি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাই না? আচ্ছা, ওনার আরেকটা পরিচয় আছে, সম্ভবত উনি একজন সাংবাদিক ছিলেন। উনি মনির হায়দার, যারা টকশো দেখেন, টিভি টকশো, রাজনৈতিক বিষয়ে সচেতন, যারা টেলিভিশনে টকশো দেখেন, আপনারা চিনেন মনির হায়দারকে। উনি একসময় ভালোই কথা বলতো। পরবর্তীতে আওয়ামী সরকারের কারণে উনি বাংলাদেশে থাকতে পারেন, উনি দেশের বাইরে চলে যেতে হয়েছে আমেরিকাতে। ওনার বড় ভাই এম মনসুর সাহেব, আমি একটা নিউজে দেখলাম, এবং প্রায় অনেকগুলা মিডিয়াতে কিন্তু ওনার এই মেয়ের ফ্ল্যাট কেনার ব্যাপারে কিন্তু নিউজ হয়েছে। আচ্ছা, ওনারা যদি এত সংস্কার, ওনার মেয়ে ফ্ল্যাট কিনছে, ঠিক আছে, ওকে, সব কিছু। তো ওনাদের যদি সংস্কার, আইনের শাসন ওনারা বিশ্বাস করে, আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল বিগত শেখ হাসিনার আমলে, এবং ওটা যে বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এবং সরাসরি জড়িত, এই বিষয়ে তখনকার নিউজে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা হয়েছিল। তো উনি এসে কী করছে, ওই রিজার্ভ চুরির ব্যাপারে কি কোনো তদন্ত, কোনো বিচার? 9 মাস তো হয়ে গেল, কোনো কিছু মানে ওটা কি কোনো সুরাহা করতে পারছে? পারে নাই। বিডিআর বিদ্রোহের ওইখানে একটু রাজনীতি নিয়ে আসে, বিডিআর বিদ্রোহের যে ঘটনাটা, যে হত্যাকাণ্ড, সেটার কি কোনো কিছু হয়েছে? হয় নাই। এখন যেটা হচ্ছে, মানে আওয়ামী লীগ সরকারের আমলে যেটা হয়েছিল, শুধু জামাত ধরো আর বিএনপি ধরো, তাদের বিচার করো, তারা সবাই তখন অপরাধী ছিল, আওয়ামী লীগ ফেরেস্তা ছিল। আবার এখন ওনারা আসছে, এখন জামাত গণনার এবং বিএনপি গণনার যারা, তারা ফেরেস্তা, ওনারা ফেরেস্তা, আর আওয়ামী লীগ হচ্ছে ডাকাত। এখন আর এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য যে আমরা এরকম একটা দেশে বসবাস করে। ওনার মেয়ে ফ্ল্যাট কিনছে, উনি রিজার্ভের ব্যাপারে, এই চুরির ব্যাপারে কোনো ওই বিচারটা উনি করে না এখন পর্যন্ত। হয়তো যে কোনোভাবে আতাত হয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে। উনি এতগুলা ভালো ভালো ব্যাঙ্কগুলোকে উনি ডিভিডেন্ড দিতে দেয় না, উনি আটকে দিছে। ওনার ক্ষমতা আছে, উনি আটকে দিছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইচ্ছাকৃতভাবে উনি উনি করতে পারতো, মানে কমাই দিতে পারতো, একটু মানে রয়েসই করতে পারতো। উনি পুরা পুঁজিবাজারকে, আসলে আমরা যারা আছি এখানে এই মার্কেটে, তাদের দুর্ভাগ্য হচ্ছে কি, সবাই কেন জানি এটার বিরুদ্ধে লেগে গেছে, যে কোনো কারণে হোক, কি অর্থ মন্ত্রণালয় বলেন আর কি বাংলাদেশ ব্যাংক বলেন, সব কিছুর সাথে তো আর্থিক খাত বলতে আমরা বাংলাদেশ ব্যাংককে বুঝি, তারপর যা পুঁজিবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জকে বুঝি, সরি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বুঝি, অর্থ মন্ত্রণালয়কে বুঝি। তো এরা সবাই কেন জানি পুঁজিবাজারের বিরুদ্ধে লেগে গেছে। তো ওনার মেয়ের ফ্ল্যাট এখন নতুন এবং একেবারে দলিল সহকারে এখানে আছে। তো এটা উনি ভালোই, মানে উনি ব্যাখ্যা দিচ্ছে, এর সাথে ওনার কোনো মানে না, যোগাযোগ নেই, এরকম ব্যাখ্যা দেয়। এখন যখন উনি এবার চলে যাবে এখান থেকে, তখন দেখবে যে এই ব্যাখ্যাগুলার মানে বাজারে খাবে না, তখন উনি অপরাধী হয়ে আসবে। এটা হচ্ছে ওনার বিষয়। আমার কথা যে বাংলাদেশ ব্যাংকে আবার, মানে আর্থিক খাতগুলোকে আবার ডাকাতের কবলে পড়লো কিনা দেখার বিষয় আছে। এরপর আর একটা হচ্ছে রাশেদ মাকসুদ সাহেব। আপনাদের মনে থাকার কথা, কিছুদিন আগে যখন মার্কেট খুব বেশি পড়তেছিল, তখন উনি মালয়েশিয়া গিয়েছিলেন। ওনার মেয়ে স্নাতকোত্তরে, মানে
স্নাতকোত্তরে ভর্তি হওয়ার জন্য মালয়েশিয়া গিয়েছিল। আচ্ছা, দেশে কি বিশ্ববিদ্যালয় নাই? আছে। তাহলে মালয়েশিয়া কি অনেক ভালো বিশ্ববিদ্যালয়? বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে তার থেকে কি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি উন্নত? বা মালয়েশিয়া থেকে অনেক অনেক স্টুডেন্ট মেডিকেলে পড়তে আসে, বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে পড়তে আসে। উনি পড়াইতে পারে, ওনার মেয়েকে মালয়েশিয়া নিতে পারে, এটা অপরাধের কিছু না। কিন্তু উনি কমিশনের চেয়ারম্যান হওয়ার পরে কেন? এই যে আমি যে বললাম যে উনি ওনার মেয়ে ফ্ল্যাট কিনতেই পারে, সেটা উনি বাংলাদেশের গভর্নর হওয়ার পরে কেন? আগে কিনে নেই কেন? আর উনি ওনার মেয়েকে পড়াইতে হবে, উনি মালয়েশিয়াতে পড়াবেন, যাবেন, উনি ওখানে গেছেন, পড়াতে পারেন। কিন্তু উনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হওয়ার পরে কেন? ওনারা কি ওনাদের নিজেদের এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন আর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হলেন, দয়া করে কি আপনারা আপনাদের সম্পত্তির হিসাব দিয়ে আসছেন কিনা, সেটা কি পাবলিশ করছেন কিনা? আপনারা তো সংস্কার করতেছেন, তাই না? আগে নিজেদের সংস্কার করেন। আপনারা আপনাদের ওয়েবসাইটে ঢাকা স্টক এই কী বলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে রাশেদ মাকসুদ তার ব্যক্তিগত কী সম্পদ আছে এগুলা প্রোফাইল আকারে জমা দিতে হবে। এটা আমরা জনগণ হিসেবে আমরা এটা চাই। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ওনার ব্যক্তিগত তথ্য, ওনার ব্যক্তিগত সম্পদ কী আছে সেগুলো উনি জমা দিতে হবে। ওনারা কি এগুলো দিয়েছে কিনা? দেয় না। আমি যতটুকু মনে মানে জানি বুঝি, ওনারা এসব তথ্য জমা দেয় না, ঘুরে ফিরে মানে আমরা সে আগের অবস্থানেই আছে, হয়তো কিছুটা কম কিছুটা বেশি। দিন শেষে আমরা আমাদের আর্থিক খাতগুলো, দেশের যে আর্থিক খাতগুলো আছে এগুলো কিন্তু ডাকাতদের কবলেই পড়ছে বলে আমি মনে করি। সেটা বাংলাদেশ ব্যাংক বলেন আর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন অথবা অর্থ মন্ত্রণালয় বলেন আর যাই বলেন না কেন, ঘুরে ফিরে আমরা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। এখন বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের সময় তারা লুটপাট করেছিল বঙ্গবন্ধুর নাম বিক্রি করে, আর জামাত শিবির, রাজাকার, পাকিস্তান, মুক্তিযোদ্ধা এগুলোর নাম বিক্রি করে তারা পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। আর এখন যারা আছে এরা যারা নতুন করে আসছে, এরা সংস্কারের নামে এখন নতুন করে লুটপাট করতেছে। এটা হচ্ছে পরিষ্কার কথা, একেবারে পরিষ্কার। একবার আমরা এক সিনারিওতে এসে লুটপাটের নমুনাগুলো দেখি। এটা জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য। আসলে আমরা কখনোই কোনোভাবে, এই কারণেই বলি আপনাদেরকে যে মানে আমরা কখনো আসলে সভ্য হব না, জাতি হিসাবে আমরা সভ্য হব না। এটা হওয়া মানে আমরা এটা আশা করিও না, কারণ আমাদের এখানে হব কীভাবে? আমাদের এখানে পাকিস্তানিরা শাসন করছে, ব্রিটিশ শাসন করছে, আমাদের রক্তেই তো এলোমেলো, যার কারণে তো সমস্যা। তো আমার কথা হচ্ছে যে এরা এদের ব্যক্তিগত ওয়েবসাইটে একই বলে ব্যক্তিগত তথ্য বাংলাদেশ ব্যাংকের, উনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দিবে, আর উনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দিবে যে আমার এই সম্পত্তি আছে, আমি যখন কমিশনের চেয়ারম্যান হিসেবে ঢুকেছিলাম তখন আমার এই সম্পত্তি আছে। এরপর ওনার মেয়েকে মালয়েশিয়া পড়বে না আমেরিকা পড়বে সেটা ভিন্ন বিষয়, ওনারা এগুলো দেয় নাই। আর ওনারা এখন যে জরিমানা করতেছে, যত রকমের ঝামেলা করতেছে, যত কিছু করতেছে, সব কিছু করতেছে বিগত সরকারের লোকজনের। তারা যে অন্যায় করে নাই তারা তো ফেরেছে না, তারা তো একসময় শয়তানের কাছাকাছি চলে গেছে, অবশ্যই তাদের বিচার। কিন্তু এখন যারা অন্যায় করতেছে তাদের বিচার কে করবে? এখন কি অন্যায় হচ্ছে না? হচ্ছে তো, প্রতিনিয়ত হচ্ছে, ধরে ধরে হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। তো আশা করি ওনাদের মেয়েরা ফ্ল্যাট কিনবে, ওনাদের মেয়েরা মালয়েশিয়া পড়ালেখা করতে যাবে। আসলে মালয়েশিয়া কি পড়ালেখা করতে যাবে, মানে করতে গেছে না এই দেশ থেকে টাকা পাচার করার জন্য সে ওখানে গেছে? এগুলো খতিয়ে দেখা উচিত। ওনার মেয়ে দুবাইতে ফ্ল্যাট কিনবে নাকি এখান থেকে আসলে টাকা পাচারের জন্য ওইদিকে গেছে, এগুলো আসলে খতিয়ে দেখা উচিত। আর যারা খতিয়ে দেখবে তারা কি ক্ষতি করে দেখবে না খতিয়ে দেখবে সেটাও চিন্তাভাবনা করা উচিত। আর সব কিছু মিলে আমরা একটা মানে এটা আমাদের আজন্মে হয়তো একটা পাপ যে আমরা আসলে এই দেশে আছি, এই দেশে আমাদের জন্ম হয়েছে, এদেশের মাটি, বাতাস, আলো বাতাস সবই পবিত্র। কিন্তু যারা বড় বড় চেয়ারগুলোতে বসে আছে, বেশিরভাগ লোক বড় বড় চেয়ারগুলোতে বসে আছে, অধিকাংশ লোক কালফিট, বাটপার, প্রতারণা। আসলে এই ধরনের লোকগুলো যে ধরনের বেতন পায়, হ্যাঁ মানে আমি যদি বলি এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন
এবং বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রিয়েল মানে বৈধ পথে যে ইনকাম করে তার থেকে জেলা পর্যায়ে ভালো একটা দোকানদার মানে আপনার জেলা পর্যায়ের ভালো একটা দোকানদার ব্যবসা করে তার থেকে বেশি ইনকাম করে, কিন্তু তারপর এরা খুবই মানে ভালো লাইফ লিড কীভাবে করে। উনি কোনো দিনই ওনার যদি বাবার সম্পত্তি না থাকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং এম মনসুর সাহেবের বাবার সম্পত্তি না থাকে, ওনারা শুধু এটা দিয়ে ওনাদের ফ্যামিলির লোকজনকে মালয়েশিয়া পড়াইতে পারে না। 45 কোটি টাকা দিয়ে প্লট কিনতে পারে না, সম্ভব না। যে বেতন ওনারা পায় এবং যে ওনারা সেবা পায়, এটা দিয়ে করা সম্ভব না। একজন মন্ত্রীর পক্ষে সম্ভব না যদি সে সৎভাবে চলে। একজন মন্ত্রীর পক্ষে মালয়েশিয়া তো দূরের কথা, আর দুবাই তো দূরের কথা, ঢাকা শহরের ভালো একটা জায়গায় একটা ফ্ল্যাট কেনার মতো সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারবে না একজন মন্ত্রী, যদি সে সৎভাবে থাকে, যে বেতন পাবে এবং যে সে অন্যান্য সুযোগ সুবিধা পাবে। তাহলে ওনারা এগুলো করতেছে কীভাবে? মাত্র 9 মাস, আরও সময় বাকি আছে। আমরা আসলে দেখব যে আপনারা আন্দোলনে থাকবেন, এটাই আমি আশাবাদ করি, যে যারা আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করতেছিলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা, আপনারা আপনাদের জায়গায় থাকবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।